চলার পথে বিভিন্ন সময় আমি বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে কথা বলে থাকি এবং তাদের ইনকাম কেমন, তাদের পরিবারের অবস্থা কেমন এই বিষয়টি জানার চেষ্টা করে থাকি। হয়তো আপনারাও করেন। এটাকে একরকমের সৌজন্যতাও বলে, খোঁজ খবরও বলে, এতে হয়তো আন্তরিকতাও বাড়ে। তো আমার উদ্দেশ্য থাকে যে বিভিন্ন পেশাজীবীরা ঠিক কেমন আছেন এবং তাদের আয়ের সঙ্গে তাদের উন্নতির যে সম্পর্কটি সেটি কেমন। যদি একজন ভ্যান চালকের সঙ্গে কথা বলে থাকি, আমি সাধারণত কোনো ভ্যানে উঠলেই তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তারা অধিকাংশই আন্তরিকতার সঙ্গেই কথা বলেন। এক্ষেত্রে একটি বিষয় থাকে, সেটি হলো যে আমার হয়তো পোশাক পরিচ্ছদটা দেখে তারা মনে করেন যে হয়তো ইনি শিক্ষিত লোক, ভদ্রলোক, হয়তো বা ভ্যান চালকের চেয়ে আমি ভালো আছি আর্থিক বা অন্যান্য দিক থেকে। এই বিষয়টি হয়তো বা গুরুত্ব পায়, বা আমার মনে হয় অন্যরা কথা বললেও ভ্যান চালক যারা আছে, রিক্সা চালক যারা আছে, তারা কথা বলেন। কারণ সারাদিন তারা সেভাবে কথা বলেন না, শুধু কাজটাই করে যান। দেখা যায় মানে অধিকাংশ ক্ষেত্রেই তাদের আয়টা বেশ ভালোই। এই বিষয়টার সঙ্গে অনেকে হয়তো বা দ্বিমত পোষণ করবেন। কারো কারো হয়তো ধারণা আছে যে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের আয় কম, এরা হয়তো কম ইনকাম করে খুব কষ্টে বসবাস করেন, এরকম। তবে যারা ভিক্ষুক আছে তাদের সঙ্গে আমার কথাটা এতটা হয় না। ইচ্ছা করে যে তাদেরও সাক্ষাৎকার নেওয়ার, কিন্তু বিভিন্নভাবেই চেষ্টা করে কথা বলা যায়নি, দু একজন বাদে। আমি যেটা অনুমান করেছি সেটা হলো যে, অনুমান নয়, মানে একরকমের মোটামুটি গবেষণা, যে একজন ভিক্ষুকেরও মানে ছোটোখাটো একজন সৎ শিক্ষিত ভদ্রলোকের চেয়ে, মানে মোটামুটি চাকরিজীবী, এদের চেয়ে ওনাদের ইনকামটা বেশি যারা ভিক্ষা করেন। এবং আমার ধারণা যে মোটামুটি হিমশিম খেয়ে পুঁজি অর্জন করে যারা একটি দোকান চালান কোনো একটা ব্যস্ত মোড়ে, তাদের চেয়েও ওই ভিক্ষুক আছেন অনেকে যাদের ইনকামটা অনেক বেশি। এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের ভ্যান চালক, আমাদের ভিক্ষুক সমাজ কেন আয় বেশি। আচ্ছা, ভিক্ষুক নিয়ে প্রথম কথাটা বলি। ধরুন আপনি মোটামুটি স্যুট, টাই, জুতা, জামা পরা একজন ভদ্রলোক, চাকরি করেন হয়তো সেলসম্যান, বা আমি সেলসম্যান হিসেবে। তারপরে কেউ হয়তো একজন শিক্ষক, সাধারণ লেভেলের, বেসরকারি হাই স্কুল কলেজ যাই বলেন, এই ধরনের একজন শিক্ষক আমরা। তো যেহেতু ওয়েল ড্রেসড, সেই জন্যে আমরা দাঁড়িয়ে থাকলে ভিক্ষুক এসে ভিক্ষা চাইবে। চাইলে আপনি কি করবেন? আপনার যে মান সম্মান বোধ, আপনি যে একজন ভালো আছেন সমাজে, এরকম একটা বোধ থেকে আপনি তাকে ভিক্ষা দিতে চাইবেন। যদি না দেন তাহলে ভিক্ষুক হয়তো বা আপনাকে অপমানিতও করতে পারেন, বা যদি আপনি 2 টাকা দেন তা নাও নিতে পারেন। এই দুটোরই কারণ আছে। একটা হলো যে ভিক্ষুকের ইনকাম কিন্তু এত কম নয় যে 2 টাকা নেবে, ভিতর থেকে কিন্তু তাকে এভাবে ফোর্স করে। তার আয় যদি কম হতো তাহলে সে 2 টাকাতেই সন্তুষ্ট হতো। আয় কিন্তু তার কম নয়। এবার আপনি 2 টাকা দিয়ে ভিক্ষুকের কাছে অপমানিত হলে আশেপাশের লোকজন আপনার বিরুদ্ধেই যাবে মনস্তাত্ত্বিকভাবে, যে তোমার দেওয়ার দরকার কি, তোমার কাছে টাকা নেই, 2 টাকা কেন দাও। এক দুই হচ্ছে যে আপনি কেন দেবেন না, সেটা হচ্ছে আরেকটি মানে কি বলবো, কষ্টের বিষয় আপনার মনের মধ্যে থাকবে, যে কেন দেবেন না। ভিক্ষুক ভিক্ষা চাইছে, ভিক্ষুক হলো অসহায়, দরিদ্র, মূর্খ, অশিক্ষিত ইত্যাদি টাইপের। তা তাকে আপনি 5 টাকা দিলে আপনার সমস্যা কি? অথচ যদি দেখেন ভিক্ষুকের আয় কত, সে যদি 300 মানুষের কাছে এভাবে ভিক্ষা চায়, এবং যদি দিনে 200 মানুষও এখানে মানে টার্গেট করলো 300 বা 500, সে 200 লোকের কাছ থেকে যদি ভিক্ষা পায় 5 টাকা করে, তাহলে 1000 টাকা হয়। আপনার ইনকাম হতে পারে 15,000। আমি জানি বেসরকারি হাই স্কুলের শিক্ষকদের বেতন অনেকেরই 18,000, 16,000, ওনাদের 12,500 টাকা থেকে শুরু হয়।
এক, হয়তো বাইরের কোনো ইনকাম থাকতেও পারে, নাও পারে। এরপরে সাধারণ একজন চাকরিজীবী, তার ইনকাম চাকরির বেতন হতে পারে 25,000, কারো 30,000। কিন্তু একজন ভিক্ষুক মানে সর্বনিম্ন আয়ও যদি করেন সারাদিনে, তার কিন্তু 1,000 টাকা ইনকাম হয়। এই বিভিন্ন কারণ আছে। শহর লেভেলের একজন ভিক্ষুক বুঝেনি, তার ইনকাম বেশি। তো এই যে 1,000 টাকা আয়ের একজন ব্যক্তি কমপক্ষে কোনো কোনো দিন, শুক্রবার হোক বা অন্য কোনো উৎসবের দিন হোক, তার ইনকাম আরও বেশি। তো সে 5 টাকা নেবে না আপনার কাছ থেকে, 2 টাকা নেবে না। সে ভাববে যে 10 টাকা দিলে ভালো, 100 টাকা দিলে। আপনি কেন এত ছোট মনের? ভিক্ষুক তো এত ছোট মনের না, কারণ তার আয় অনেক বেশি। তো আমরা কেন ভিক্ষা দিই? আমরা ভিক্ষুকের চেয়ে কম মেধাবী, আমরা ভিক্ষুকের চেয়ে বেশি অহংকারী, আমরা ভিক্ষুকের চেয়ে বেশি মান সম্মান বোধ সম্পন্ন মানুষ। এই জন্যে ভিক্ষুক কোনো কোনো ক্ষেত্রে তার বুদ্ধি, তার আচরণ, তার অভিনয় দক্ষতা, তার মানে চতুরতা ইত্যাদি ব্যবহার করে আপনাকেই বোকা বানিয়ে আপনার কাছ থেকে টাকা বের করে নিয়ে গিয়ে সে আরামসে আছে, নো টেনশন, কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, শুধু যেটুকুন পায় ততটুকুনি লাভ। মানে কি বলবো, এর চেয়ে ভালো বিষয়টা নেই। তা আমরা কেন এটা করি? এক হচ্ছে আমরা সাধারণত লোক দেখানো ভদ্রতা, লোক দেখানো মানে ধনীগিরি এবং মানে উদারতা, সেটাও লোক দেখানো, ভিতরে নাই। কিন্তু অভিনয় আমাদের হচ্ছে বাইরে, সবকিছু বাইরে দেখাতে চাই, ভিতর থেকে আমাদের কিছু নাই। আপনি জানেনও না বা আমি বুঝিও না যে এই লোকটা, এই ভিক্ষুকটার আয় কত। এর দিকে তাকাই আমরা, তার যে কৃত্রিম কি বলে এক ধরনের সিম্প্যাথি আদায়ের যে অভিনয়, সেটাকে অন্তত আমরা ধরতেই পারি না, বিশ্বাসই করতে চাই না যে সে কৃত্রিমভাবে অভিনয় করছে। তো এই যে মানে কি বলবো, এটা হচ্ছে এক ধরনের আধিক্যতা আমরা করে থাকি। আর 5টা টাকা গেলে কি হবে, দিয়ে দেই, ভাব নিলাম। তো এতে কি হলো যে আসলেই যারা নিডি, যারা আসলেই দুঃখী ভিক্ষুক আছেন, তাদের অভিনয় দক্ষতা কিন্তু যারা মানে অভিনয়কারী ভিক্ষুক, মানে পলিটিক্স করে, যেটা আর কি যাকে বলে কথা পলিটিক্স, সেই ভিক্ষুকের তুলনায় যেটা আসল ভিক্ষুক, তার কিন্তু অভিনয় এত ভালো হবে না। সে কিন্তু এই যে ভিক্ষা পাওয়ার যে একটা অধিকার, সেটা ওই ভিক্ষুকদের মানে কারণে হারাচ্ছে। তার মানে এখানে আপনি বা আমি বা কেউ যদি দুঃখে কষ্টে পড়ে যাই, তাহলে কিন্তু এই ভিক্ষা পাওয়ার অধিকারও আমাদের থাকবে না। কারণ এখানে বিশাল এক কম্পিটিশন, এখানে 2 নম্বরীদের রাজত্ব। মানে যে ব্ল্যাক মানি প্রবেশ করলে হোয়াইট মানি যেমন বাজার থেকে আউট হয়ে যায়, সেরকম ওই খারাপ লোকের কারণে ভালো লোক ওখানে টিকবে না। একবার ভিক্ষুক লেভেল থেকে শুরু করলাম। এরপর আসেন যারা রিক্সা চালক, ভ্যান চালক, এদের কথা বলছিলাম। এরা কিন্তু হুট করে দেখা যাবে যে 10 টাকার ভাড়া 20 টাকা চেয়ে বসলো একজন ভদ্রলোকের কাছে, এবং ভদ্রলোক যদি না দিতে চায়, সে দুটো কথা বলল। মানুষের কাছে লজ্জা পাওয়ার কে পাবে? ওই যে ভদ্রলোক, সে। এখন এখানেও কিন্তু ওই ভদ্রলোকের আয় ওই রিক্সা চালকের চেয়ে, ভ্যান চালকের চেয়ে কম, এবং এটি অনেক ভ্যান চালক এবং রিক্সা চালক ভালোভাবেই জানেন, এবং তারা কিন্তু সম্মান দেন না। সমাজে দেখা যায় এইভাবে অনেক মানুষেরই কিন্তু সম্মান আর এখন নাই, কারণ আয় ইনকামের দিক থেকে এরা কিন্তু পিছায় না। তো এরা সম্মান দিতে এখন আর রাজি হবেন না। এখন কেন এই যে সমস্যাটা হচ্ছে? এক হচ্ছে, দেখুন, যদি বহু বছরের আগের বেতন কাঠামোর কথা আপনি দেখেন চাকরিজীবীদের, সেই কাঠামো যদি এখন তুলনা করেন, দেখবেন যে প্রকৃত আয় অনেকটাই কমে গেছে। মানে অনেক কমেছে বলতে অনেক কমেছে, 3 ভাগের 1 ভাগও নাই। আচ্ছা,
আমি শুনেছি যে 1996 সালে একজন শিক্ষক যখন এসএসসি পরীক্ষার হলে বা যে কোনো পরীক্ষার হলে ডিউটি দিতেন 3 ঘন্টা, তখন তাকে 500 টাকা দেওয়া হতো, যেটির মূল্যমান এখন 2000 টাকা ছাড়িয়ে গেছে। অবশ্যই বেশি, 2000 টাকার বেশি হয়েছে। 96 থেকে এখন প্রায় 30 বছর। এখানে ওইখানকার 500 টাকা এখনকার 3000 টাকা, তার চেয়েও বেশি হবে। এখন কিন্তু সেই পরীক্ষার হলেই 3 ঘন্টা ডিউটি দিয়ে একজন শিক্ষক পান 150 টাকা, 100 টাকা, সর্বোচ্চ 200-250 টাকা। এই একটি উদাহরণ দিলাম, এবং এরই সঙ্গে অন্যান্য উদাহরণ দেওয়ার আর প্রয়োজন নাই। বেতনের ব্যাপারটাও তাই। তো বেতন সেভাবে বৃদ্ধি হয়নি। তাহলে ভদ্রলোক গুলা বাজে অবস্থায় আছেন, যারা 96 সালে বা 90 সালে শিক্ষার পিছনে খরচ করেছেন, তার সন্তানদেরকে শিক্ষিত করার জন্য ইনভেস্ট করেছেন, তাদের অবস্থা কিন্তু এই অবস্থা আর নাই। এদিকে রিক্সা বা ভ্যান চালক বা যেই হোক, প্রতি বছরে বছরে এরা কিন্তু, এই ধরুন ঈদ আসলো, ঈদের সময় বেতন ভাড়া বাড়ালো, আর ওই ভাড়া কমবে না, এবং দাম বাড়লো, ভাড়া বাড়লো, দাম বাড়বে, ভাড়া বাড়বে, প্রতি বছরই কিছু না কিছু বাড়বে। এভাবে এরা কিন্তু অ্যাডজাস্ট হয়ে আসছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে, সবকিছুর সঙ্গে সঙ্গে এদের ব্যাপারটা কিন্তু এগিয়ে যাচ্ছে, আর অন্যরা পিছিয়ে যাচ্ছে। ফলে সমাজের দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। কেমন? যেমন এখন আর পড়াশোনা করতে চায় না। যেমন আমাদের গ্রামে আমরা এক সময় খুব আশাবাদী ছিলাম যে আমরা পড়াশোনা করি, আমাদের হয়তো একটা ভালো ভবিষ্যৎ হবে, আমরা ভালো থাকবো। যারা এরকম কাজ কাম নিয়ে, টাকা পয়সা ইনকাম নিয়ে ব্যস্ত আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, কৃষিকাজ করে, এরা হয়তোবা ভালো থাকবে না। সুতরাং যারা পড়াশোনা করতে, এদেরকে একটা আলাদা সম্মানের চোখে দেখা হতো। তো এখন কি হলো যে আমি দেখেছি গ্রামে আমাদের ওইভাবে আর পড়াশোনার দিকে নজর কম মানুষের। এক, যে আপনি শিক্ষিত হয়ে কি চাকরি করবেন? শিক্ষকতা? তার থেকে 5 গুণ বেশি কৃষিকাজে তারা এখন আয় করে। বছরে একবার পেঁয়াজ চাষ করে। এই 100 মন, 150 মন, 200 মন পেঁয়াজ কোনো ব্যাপারই না। 200 মন পেঁয়াজ থাকলে, হ্যাঁ, 2000 টাকা করে মন বিক্রি করলেও কত হয়? 4 লক্ষ টাকা। এখন একজন শিক্ষক সরকারি হাই স্কুল কলেজে, যেখানে ধরেন আপনি 2য় শ্রেণীর অফিসার হলেও আপনার বেতন কাঠামো কত? সর্বসাকুল্যে শুরু হবে 25,000 30,000 দিয়ে। তো সারা বছর আপনার আয় কত? 12-25 কত? 3 লক্ষ টাকা। আরও পেঁয়াজ বিক্রি করে 4 লক্ষ টাকা বিক্রি করবে, 1 লক্ষ টাকা খরচ ছিল ওর পিছনে, 3 লক্ষ টাকা লাভ। প্রায় বছরে 6 মাস 7 মাস বসেই ছিল সে। অন্যান্য কাজ আছে, অন্যান্য ফসল আছে। এক, আয় তার অবশ্যই বেশি কৃষিকাজ করলেও। রিক্সা ভ্যান চালাইলে প্রতি মাসে তার ইনকাম আছে 40,000, অটো চালাইলেও। তো 40,000 সে শুরুর থেকে আয় করতেছে। তো এই কারণে শিক্ষার প্রতি যে একটা শ্রদ্ধা, সেটা কমে গেছে। অশিক্ষিত থেকেই তারা আয়টা বেশি করছে এবং আমরা আয় কম করছি। ফলে ওদের জীবনযাত্রা এবং চিন্তাভাবনা আমাদের চেয়ে এগিয়ে গেল। এবার আসলো কি, বাকি থাকলো কি, যে আমরা একটু শিক্ষিত, এই জন্য একটু সম্মান পাওয়ার ব্যাপারটা ছিল। কিন্তু না, কেন সম্মান করবে? হি নোস যে হাউ মাচ আই গেট। তো এইখানে বিষয়টা হলো যে আমি কতটুকুন পাই সে কিন্তু জানে। তাহলে আমার সংসার কিভাবে চলে সেও জানে। সম্মান দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। ফলে কি হলো, শিক্ষার প্রতি, জ্ঞানার্জনের প্রতি যে মোহ, এটা থাকলো না, বরং ঘৃণাই জন্মালো। শেষে যেটা হলো যে তার মধ্যে এক, দায়িত্ববোধ, যেটা শিক্ষিত হলে যে আচরণের পরিবর্তন, সেখানে সহানুভূতি, মানবিকতা, দায়িত্ববোধ, সহজে অন্যের বুদ্ধিতে না চলা, নিজের বুদ্ধিতে চলা, পরিকল্পিত প্ল্যান করা, মানুষকে নিজের সন্তানকে আবার শিক্ষিত করে গড়ে তোলার জন্য ইনভেস্ট করা। এই যে একটা সুষ্ঠু সমাজ গঠনের জন্য যে একটা প্রসেস, হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু এই শুরুতেই ভায়োলেট হয়ে যাইতেছে। শুরুতেই একটা বাধার সৃষ্টি হচ্ছে। কিন্তু
ফলে আমরা যারা কি বলবো, আমরা যারা পাবলিক, আপামর জনসাধারণ, এরা বুঝতেই পারিনি যে সমাজটা কিভাবে একেবারে ধীরে ধীরে খাদের কিনারে গিয়ে পড়েছে। এখন কি হলো যে কেন আমাদের এই অবস্থা, চাকরিজীবীদের এই অবস্থা? এক, আপনি যখন নিজে দুর্নীতি করবেন বা আমি যখন নিজে দুর্নীতি করব, তখন আমি চাইবো না যে আমার বেতন বৃদ্ধি হোক, প্রমোশন হোক, ইত্যাদি হোক, ইত্যাদি হোক, এগুলো। তো কেউ কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়াতে আমরা আমাদের বেতন নিয়ে, আমাদের দাবি নিয়ে আমরা এগোতে পারি নাই। আর রাজনীতিতে যখন সেখানে দুর্নীতি ঢুকে গেল, সেখানে কিন্তু কি বলবো, ওই ব্যক্তিগুলা আসলে ঠিক সমাজ সংস্কারক, সমাজ নিয়ে গবেষণা, সমাজের মানুষের আসলে কি সমস্যা, কি করলে প্রতিটা মানুষ উঠে আসতে পারবে, এই বিষয়টার পরিবর্তে বরং নিজেকে নিয়ে পরিকল্পনা, আমাদের কি করে লাভ হবে, যারা ব্যবসায়ী কি করে লাভ হবে, অমকে কি করে লাভ হবে, কিভাবে কিছু টাকা নিয়ে যাওয়া যাবে, এই সব আর ব্যাপারগুলো যখন এই রাজনীতিবিদদের মাথায় ঢুকে গেল, তখন কি হলো, এরা কিন্তু এই সমাজ নিয়ে আর চিন্তা ভাবনা করেনি। শেষ পর্যন্ত কি হয় যে এই জায়গাগুলোতে বিরাট এক গ্যাপ তৈরি হয়ে গেছে। ফলে সমাজ কিন্তু ধীরে ধীরে, আচ্ছা, একজন শিক্ষক যখন ক্লাসে দাঁড়ায়, তখন সেই শিক্ষককে দেখে যদি ছাত্রীরা যদি মনে করে যে না, আমি একদিন শিক্ষক হব, তাহলে ওই শিক্ষকের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। আমি একদিন শিক্ষক হব, এটা কখন একজন ছাত্র ভাবে? যখন দেখে শিক্ষকের বেতন বেশি, শিক্ষকের সম্মান বেশি, শিক্ষকের জ্ঞান বেশি, শিক্ষক স্মার্ট বেশি, শিক্ষক মানেই হলো ভদ্রলোক, শিক্ষক মানেই হলো আদর্শ। তখন হচ্ছে সেই ছাত্র শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে বিদ্যা অভ্যাস করবে। এখন দেখে কি, শিক্ষকের আয় কম, শিক্ষকের জ্ঞান কম, শিক্ষকের সম্মান কম, শিক্ষকের সব কম, শিক্ষককে কি কয় না কয় এই ছাতা শোনার টাইম আর তার এখন নাই। শিক্ষকের কোনো ক্ষমতা নাই, শিক্ষক কিছু বলতে পারবে না, শিক্ষক কিছু করলে করার ক্ষমতা রাখে না। তো তার কথা কে শুনবে? তারা কি এতই বেকুব তার কথা এই ধরনের একজন ব্যক্তির উপদেশ তারা শুনবে বসে বসে? প্রশ্নই আসে না। তো সমাজ আসলে পরিবর্তনশীল। একটি সমাজ ঠিক কিভাবে পরিবর্তিত হয়, সমাজ কাঠামোর পরিবর্তন কিভাবে হয়, বুদ্ধিমান, জ্ঞানী, সমাজবিজ্ঞানী, বড় বড় সাহিত্যিক এরা ভালোই বোঝেন। তাদের জ্ঞান নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে কাজ করতে হয় সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি কোনো কাজই করব না, ছেড়ে দেব, আর যার আখের সে গুছাবে, এভাবে হলে কি হবে? যে ইচ্ছা মতো সমাজ যেদিক খুশি সেদিক যাবে, নানা রকম উপসর্গ দেখা দেবে। এই উপসর্গগুলো চেঞ্জ করা, পরিবর্তন করা মুখে বলা সহজ, এত সহজে করা সম্ভব না। সমাজের ইতিবাচক পরিবর্তন আসতেও যেরকম দশকের পর দশক লেগে যায়, নেতিবাচক চরিত্র আসতেও দশকের পর দশক লেগে যায়। একবার নেতিবাচকের দিকে চলে গেলে ওটাকে ইতিবাচকের দিকে আনতে আবার অর্ধ শতাব্দী কিংবা 1 শতাব্দী লেগে যাবে। আজকে ধরেন আমরা যারা শিক্ষিত উন্নত দেশ, তাদের এই পর্যায়ে আসতে কিন্তু একদিনের পরিশ্রমে এই পর্যায়ে তারা আসে নাই। পুরো জাতিটাকে একটা সিস্টেম ওয়াইজ লিডারশিপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তবে না এই জায়গাটাই এগুলো এসেছে। তারা শান্তিপূর্ণ, তারা উন্নত, তাদের আচার আচরণ সুন্দর, কেউ কাউকে ডিস্টার্ব করে না, অর্থনীতি সুন্দর, পরিবার সুন্দর, জ্ঞান বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা। একদিনে এগুলো হয় না।